নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা না দুটো ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা বিস্তারিত তোমাদেরকে বলবো, বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকে যাও। আর আজকে কিন্তু দুটো ঘটনা আমাদের কিন্তু ভয় লাগাবে। আজকে দুটো ঘটনা কিন্তু দারুণ ঘটনা। সত্যি কথা বলতে আমাদের এই ছোট্ট একটা কমিউনিটি, ছোট্ট একটা চ্যানেল যে এত দূরে দূরে আমাদের ভিউয়ার্সরা এত পছন্দ করছে, আস্তে আস্তে তোমাদের হাত ধরে চ্যানেলটা সত্যি আমাদের এগোচ্ছে। শুধু তোমাদের জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ঘটনাটা শেয়ার করছি। কেন তোমাদেরকে এতগুলো কথা বললাম এবার তোমাদের বলি। বিষয়টা হচ্ছে আজকে আজকে আমাদের ঘটনাটা আসে ঔরঙ্গাবাদ থেকে। কত দূরের কোন কোন মানে প্রান্ত থেকে আমাদের ঘটনা কিন্তু তোমরা শুনছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এত ভালোভাবে ঘটনাগুলো আমাকে শেয়ার করার জন্য। আজকে ঔরঙ্গাবাদ থেকে আমাকে এক দিদি ভাই ঘটনাটা আজকে শেয়ার করেন। দিদি ভাইয়ের নাম হচ্ছে কৃষ্ণা নাগ। দিদি ভাই বলেন, এই ঘটনাটা আমার জীবনে ঘটে যায় যখন আমার একদম নতুন নতুন বিয়ে হয়। আজকে সেই ঘটনাটা বলবো, কৃষ্ণা দিদি ভাই যেরকম ভাবে শেয়ার করেন। আচ্ছা চলো এবার তাহলে আমরা ঘটনায় যাই। আমাদের কৃষ্ণা দিদি ভাই বলেন, আজ থেকে প্রায় 19 বছর আগে আমি একদম নতুন সংসারে পদার্পণ করি। আমার একটা নতুন সংসার, যেখানে ছিলেন আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি, আমার হাজবেন্ড বাড়ির একমাত্রই ছেলে ছিলেন। এবার ঘটনাটা ঘটে হচ্ছে তাদের বাড়িতে ঠিক বিয়ের পরে আমি যখন অষ্টমঙ্গলা কাটিয়ে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রিটার্ন যাই, তারপর আমার সাথে ঘটনাটা ঘটতে থাকে। সেটা হচ্ছে, যখন আমার হাজবেন্ড বাড়িতে থাকতেন না, অফিস চলে যেতেন, আমার শাশুড়ি মাও কিন্তু একটি হেলথ সেন্টারে উনি কিন্তু রুগী দেখাশোনা করতেন। অ্যাকচুয়ালি উনি ডাক্তার বলা যেত না, উনি ডাক্তারের সঙ্গে থাকতেন। তো আমার শাশুড়ি মা চলে যেতেন, শ্বশুর মশাই রিটায়ার্ড পার্সন, উনি কিন্তু আমাদের যে বাড়ি তার নিচেই বিশাল বড় মুদিখানার দোকান আছে, সেই দোকানে উনি সারা দিনটা থাকতেন। এবার আমি শুধু বাড়ির মধ্যে একা থাকতাম। তো আমি যখন অষ্টমঙ্গলা কাটিয়ে আমার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আমি যাই, তারপর সবাই দেখলাম সব কাজে যুক্ত হয়ে গেল। আমার হাজবেন্ড মোটামুটি ছুটি ছিল কদিন মতো, তারপর উনি ওনার কাজে চলে যেতেন, আমি বাড়িতে একা থাকতাম। অদ্ভুতভাবে প্রথম দিন, যেই দিন আমার সাথে এক্সপিরিয়েন্সটা হয় সেটা আমি প্রথম বলছি। যখন বাড়িতে কেউ নেই, আমি রুমের মধ্যে একা রয়েছি। আর সকালবেলা আমাদের একজন রাঁধুনি দিদি রাখা ছিলেন, উনি সকাল সকাল আসতেন, রান্না বান্না সব করে দিয়ে চলে যেতেন। বিকালে যে রান্নাটা হতো স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সেটা শাশুড়ি মা কখনো আমি, এরকম কথা হয় দুজনে মিলে করে নেব। তো সেরকম ভাবে সকালে যে রান্না, যে যেরকম ব্রেকফাস্ট করবে, যেটা লাঞ্চে হবে, সব কিছু সকালবেলা ওই দিদি করে দিয়ে যেতেন। তো আমার সেরকম ভাবে কোনো চাপ থাকতো না। তবে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা আমি নিজে করতাম, কারণ কিছু কাজ না করলে শরীরের পক্ষে অনেকটা ক্ষতি হয়। তার জন্য শ্বশুর বাড়ি থেকে তার জন্য কাজের লোক রাখা ছিল, কিন্তু আমি বলেছিলাম যে এই কাজগুলো এবার থেকে আমি করব। তো নিজের সংসারে কাজ করলে সেটা কখনোই কাজের লোক হয়ে যায় না। তো সেখানে গিয়ে আমি সব কাজ মিটিয়ে নিয়ে ওই আনুমানিক তখন ঘড়িতে সময় বাজে ওই 1:30 হবে, আমি আমার বেডরুমে বসে আছি। হঠাৎ করে আমি বেডরুমে বসে, আমার বেডরুমে একটা টিভি সেট করা আছে ওয়ালে, আমি টিভিটা অন করে জাস্ট আমি টিভির দিকে তাকিয়ে রয়েছি। তো দেখছি, তো দেখতে দেখতে আমার যেন মনে হলো ঠিক আমার ওই ঘরের পেছন দিকে ডাইনিং রুম। তো আমার মনে হলো যেন ডাইনিং রুমে কেউ একজন টেবিলের মধ্যে মানে ডাইনিং প্লেসে জল খাক বা কোনো জিনিস রাখার মতো শব্দ আমি পাই। তো যেহেতু উনি টিভিটা আমার খুব স্লোই চলছে, আমি খুব লাউডলি টিভির সাউন্ড দিই না, তো স্লোই আমি শুনছি। হঠাৎ করে যখন শব্দটা আমি পাই, তো আমি ভাবলাম হয়তো হয়তো শ্বশুর মশাই অথবা শাশুড়ি মা বাড়ি ফিরেছেন। যেহেতু উনি
আমার শ্বশুর মশাইয়ের একদম গ্রাউন্ড ফ্লোরে যেহেতু ওনার দোকান, সেখানে চাবির কোনো ব্যাপার নেই, কারণ আমার কাছেও চাবি থাকতো আর নিচে শ্বশুর মশাইয়ের কাছেও চাবি থাকতো। যদি কেউ আসতো শ্বশুর মশাইয়ের কাছে চাবি নিয়ে নিত। আমি না এইটা ভাবি। যাই হোক, আমি টিভি দেখছি, আবার দেখলাম ঠিক 5-7 মিনিট পর দ্বিতীয়বার আবার শব্দটা হয়। আমি তখন বললাম যে মা আপনি কি এসছেন, একবার আমি বলি। তো দেখলাম কোনো সাড়া নেই। আমি তখন ভাবলাম যদি আমার শাশুড়ি মা নাও আসেন, যদি শ্বশুর মশাইও এসে থাকেন, অবশ্যই শ্বশুর মশাই তো আমাকে বলতেন যে না না আমি এসছি। তো কোনো শব্দ আমি কারোর পাইনি। তো সেখানে গিয়ে আমি ভাবলাম একটু উঠে দেখি। তো টিভিতে আমি একটা বাংলা মানে সিরিয়াল না, অ্যাকচুয়ালি মেঘা সিরিয়াল যেগুলো হয়, তো আমি সেটা দেখছিলাম। তো খুব ইন্টারেস্টেড একটা সিন চলছিল। তো আমি উঠবো 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 করে উঠছি না, বসে বসে দেখছি, ভাবছি এই একটা যদি অ্যাড দেয় তারপর যাব। এরকম আমরা অনেকে করি যে না অ্যাড দিলে পারে একটু চাটা করে নেবো, বা এই কাজটা অ্যাডের জন্য ওয়েট করি। তো সেরকম ভাবে আমি অ্যাডের জন্য ওয়েট করছি। হট করে দেখলাম আমার রান্নাঘরে কিছু একটা কাছের জিনিস পড়ে ভেঙে যাওয়ার শব্দ পেলাম। তো আমি তখনই সাথে সাথে এক দুয়ার উপেক্ষা না করে উঠে সোজা কিচেনে দৌড়াই। যে কি হলো, আমি কিন্তু ভাবিনি যে কোনো বিড়াল বা কিছু পশুতে ফেলে দিয়েছে, কোনো জিনিস ভেঙে গেছে, সেইটা না। আমি ভাবলাম হয়তো শাশুড়ি মা বা শ্বশুর মশাই হয়তো, আমি টিভি দেখছি, নতুন বউ আমাকে ডিস্টার্ব না করে হয়তো গেছে, কিছু একটা ইনসিডেন্ট হয়ে গেছে। আমি ছুটেছি। যখন আমি কিচেনে যাই তখন দেখলাম যে না, কিচেনে কেউ নেই, কিন্তু ওখানে একটা কাঁচের গ্লাস জাস্ট মেঝেতে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। তো আমি দেখে সাথে সাথে ভাবলাম রান্না ঠিক আছে তো, কারণ আমাদের যে কাজের দিদি ছিল, কাজের দিদি রান্না করে মোটামুটি গ্যাসের যে আমাদের একটা সেলফ করা, ওখানেই সবকিছু গুছিয়ে রেখে যেত। আর আমাদের বাড়িটা যেহেতু 3 তলা, সেখানে 3 তলার উপরে কিন্তু কিচেন, ওখানে বিড়াল উঠতো না। তখন আমি বললাম বিড়াল তো এখানে ওঠার কথা না, তাহলে পরে কাঁচের গ্লাসটা ভাঙলো কি করে? বিড়াল উঠলে তো মাছ করা, মাংস করা, চিংড়ি মাছের মালাইকারি করা, বিড়াল ওগুলো পছন্দ করবে। গিলাস তো শুধু খেতে যাবে না, যে গিলাসটা পড়ে নিচে ভাঙলো কি করে? আর বিড়াল তো এর উপরে ওঠে না, কারণ শাশুড়ি মাও বলেছে যে তুমি রান্নাঘরের যে জানলাগুলো রয়েছে খুলে রাখতে পারবে, কেন বিড়াল কিন্তু ওখান থেকে আসে না, 3 তলায় বিড়াল কোনোদিন যায় না। তাহলে আজকে কি করে গ্লাসটা ভাঙলো মনে মনে ভাবছি। আবার ভাবতে ভাবতে আমি অতটা না গুরুত্ব দিইনি। ওই যে আমার মনটা আছে, টিভিতে সেই মেঘা সিরিয়ালটা চলছে, আমি কোনো রকমে আবার ছুটে যাই ওই সিরিয়ালটা দেখতে। তো আমি ওখানে বসে বসে সিরিয়ালটা দেখছি। যখন ঘড়িতে 2:30 বাজে আমার শাশুড়ি মা আসে বাড়ি। তো আমার শাশুড়ি মা এসে আমাকে বলল যে কৃষ্ণা তুমি একটুখানি কিচেনে এসো তো মা। ঠিক নরম গলায় কর্কশ ভাবে কথাটা আমাকে বলে। এবার আমি নতুন বউ, কোথাও গিয়েছেন, আমার না একটু ভয় ভয় লাগছে যে কি জানি কি আমি কি কিছু ভুল করে ফেললাম, কি একটা মনের মধ্যে মানে একটা নানা রকম জিনিস চলছে। আর সব থেকে বড় কথা, কাছের যে গ্লাসটা ভেঙে গেছে আমি কিন্তু ক্লিন করে দিয়েছি ওটা মেঝেতে। তো শাশুড়ি মা এসে তো বুঝতে পারবে না, তার শাশুড়ি মা কেন আমাকে কিচেনে ডাকলো। আমি কিচেনে যাই, তো যেতে শাশুড়ি মা আমাকে বললো যে আচ্ছা বৌমা, দেখো কিচেনের মধ্যে তুমি এরকম নোংরা করে রেখেছো কেন? তুমি খেয়েছো ঠিক আছে, কিন্তু পরিষ্কার করে তো রাখবে, ডাস্টবিন তো রাখা রয়েছে কিচেনের পাশে, ওখানে তো তুমি হাড় কাটাগুলো ফেলতে পারো। আমি না পুরো অবাক। আমি বললাম হাড় কাটা? যে আমি তো এখনো পর্যন্ত লাঞ্চ করিনি, সকালবেলা তো আমি খেয়েছিলাম মানে ব্রেকফাস্ট, ব্রেড খেয়েছি, ডিমের অমলেট, হাড় কাটা কোথা থেকে আসলো? তখন আমাকে শাশুড়ি মা বলছে হাড় কাটা মানে তুমি কি বলছো? তাহলে তুমি দেখো তো আমাদের রান্নাঘরের যে কোণটা রয়েছে, গ্যাসের সিলিন্ডার থাকে, ওই কোণের মধ্যে কাঁটাগুলো রাখা মানে ছিটিয়ে রাখা রয়েছে।
তা আমি তখন শাশুড়ি মাকে বললাম যে না মা, আমি ওখানে কাটা তো রাখিনি, আর যদি হাড় কাটা আমার খাবার পর অবশিষ্ট থাকতো আমি অবশ্যই ডাস্টবিনে দিয়ে দিতাম, আমি ওখানে কেন ছিটিয়ে রাখবো। তো শাশুড়ি মা দেখলাম কিছু বললেন না, কিন্তু মনে মনে একটু রাগ রাগ ভাব ওনার হয়েছে, মুখ দেখে বোঝা গেল। তবে আমিও সেখানে কিছুটা গুরুত্ব দিইনি, কারণ আমি সেই জিনিসটা করিনি, আমি ওখান থেকে চলে যাই। দীর্ঘদিন এরকম চলতে থাকে, কোনোদিন হাড়, কোনোদিন মানে বাথরুমের ভেতরে কল খোলা, মানে অনবরত জল পড়ে ভেসে যাচ্ছে, আর যা হতো সেইগুলো আমার উপরে ব্লেম আসতো। কারণ ওই যে বললাম, শ্বশুর মশাই থাকতেন না, হাজবেন্ড চলে যেতেন সকালবেলা, শাশুড়ি মাও থাকতেন না, এবার বাড়িতে যা হবে মোটামুটি সেই দোষগুলো তো আমারই আসবে। এরকম হতে হতে প্রায় 1.5 মাস পর আমি একদিন মুখ খুলি, আমি বললাম যে দেখেন, আপনার যদি এত প্রবলেম হয়, এগুলো আমি করি না, বলার পরেও যদি এতটা অবিশ্বাস করেন, আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে বলে আপনি বাড়িতে একটা সিসি ক্যামেরা লাগান, কে করছে না করছে কি ব্যাপার আপনি ক্যামেরা লাগিয়ে রাখেন, তাহলে আপনি সেটা প্রমাণ পেয়ে যাবেন। তো আমার শাশুড়ি মা তখন ওনার ছেলেকে বললেন, মানে আমার হাজবেন্ডকে। তো আমার হাজবেন্ড দুদিকেই ফেসে গেছে, তো না মাকে বলতে পারে না বউকে বলতে পারে। তো সেখানে গিয়ে ও বললো ঠিক আছে, একটা সিসি ক্যামেরা লাগানো হোক। তো সেরকম ভাবেই 4খানা সিসি ক্যামেরা আমাদের শুধু ওপরে 3 তলার ঘরে দেওয়া হয়, যেখানে আমরা থাকতাম। দোতলায় কিন্তু আমাদের ঘর প্রায়শই বন্ধ থাকতো, মানে গানের রিওয়াজ করতাম, রিয়াজ টিয়াজ করার জন্য ওই ঘরটা থাকতো। সেরকম ভাবে আমি ওই ঘরে আসতাম না, 3 তলাতেই সবাই থাকতাম, কোনো গেস্ট আসলে দোতলার ঘরগুলো থাকতো। তো সেখানে গিয়ে যখন সিসি ক্যামেরা লাগানো হয়, তো ওই ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে রাতের বেলা, যেদিনকে আমরা ক্যামেরাটা ফিট করি মোটামুটি ইভিনিং হয়ে যায়, 7টা 7:30, সেদিনকেই ফিট করানো হয়। পরের দিন সকালবেলা আমার হাজবেন্ড ফোনে চেক করছে যে আদৌ ক্যামেরাগুলো যে সেট করা হয়েছে সেই ক্যামেরার মধ্যে কি কিছু প্যারানর্মাল কিছু বা কোনো জিনিস, কোনো অ্যাক্টিভিটিস ধরা পড়েছে কিনা। তখন দেখছে যে আমাদের যে বাথরুমটা রয়েছে, বাথরুমের ওখান থেকে ঠিক কালো মতো একটা, মানে ছায়া বলা যায়, যার মাথা ভর্তি চুল, সেই ছায়াটা অরিজিনাল চুল দেখতে পাচ্ছি না, একটা ছায়া, পুরো ছায়ার মতনই দেখছি, পুরো মাথা ভর্তি চুল। আর সব থেকে অদ্ভুত সেটা হচ্ছে পুরো ছায়াটার দেখতে পাচ্ছি একটা হাত নেই ছায়াটার, আর একটা হাত দুটো পা রয়েছে, একটা হাত কিন্তু নেই। ছায়া কিন্তু পুরো একটা কালো অভায়ব, যার শরীর পুরো কুচকুচে, যার চোখ নাক মুখ কান কিচ্ছু দেখা যাচ্ছে না। সে দেখলাম বাথরুম থেকে বেরোলো, বেরিয়ে সোজা হাঁটতে 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 হাঁটতে, সে কিরকম অদ্ভুত একটা তার হাঁটা, সে গেল হচ্ছে কিচেনে। কিচেনে গিয়ে কিচেনে অদ্ভুত ভাবে সব বাসনগুলো খুলে খুলে, মানে যার মধ্যে খাবার আমরা খেয়ে এঁটো কাটা রেখে দিয়েছি, বা কোনো খাবার হয়তো রাখা রয়েছে, অনেক সময় রুটি টুটি থাকে সেগুলো ফ্রিজে আমরা রাখি না, তো সব কিছু দেখছি। মানে কি বলবো, ওই যে দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল, যেটা মোবাইলে আমরা দেখি, সেটা হচ্ছে মোটামুটি মানে থালাটা তুলছে, তুলে তার বিশাল বড় তার লম্বা জিভ, সেই জিভ দিয়ে সেই থালাগুলোকে চাটছে, রুটিগুলো চাটছে। কড়াই, যে কড়াইটা ধোয়া মাজা কড়াই রাখা রয়েছে, কোনো সময় হয়তো, অনেক সময় আমি রাতের বেলা কিছু করেছি, হয়তো কড়াইটা ধুয়ে রেখে দিয়েছি, যে পরে কাজের লোক আসবে কি আসবে না, কোনো কারণে সেই দিনকেই ওই ঘটনাটা ঘটে। দেখলাম সে তার লম্বা জিভ দিয়ে কড়াইটাকে চাটছে। এই জিনিসের উপরে আমরা কিন্তু এতদিন রান্না বান্না করে খেয়েছি। এমনও হয়েছে যে কোনো খাবার সকালবেলা আমার হাজবেন্ডকে গরম করে দিয়ে দিয়েছি, হয়তো সেই খাবারটাও সে ওরকম ভাবে তার লম্বা জিভ দিয়ে চেটে গেছে। জানি না সে কে কি, ভগবান জানে, তবে মানুষ না, এইটুকুনি তো শিওর, কোনো মানুষ না। যাই হোক, তারপরে ওই যে সিসিটিভি ফুটেজটা আমাদের বাড়ির সবাইকে দেখানো হয়, আমার হাজবেন্ড সবাইকে ডেকে ডেকে দেখায়। তারপর আমাদের নিচে যে দোকান আছে, দোকানে দুজন কর্মচারী ছিলেন, একজন আমার শ্বশুর মশাইয়ের মতনই বয়স্ক, আর একটি ছেলে ছিল 17-18 বছর বয়সী। ওরাও দেখে
ওই ছেলেটি বলল যে দাদা, মানে আমার হাজবেন্ডকে বলল, দাদা এই যে জিনিসটা তোমরা দেখছো এইটা হচ্ছে পিচাস, এইটা হচ্ছে বাথরুমের ভিতরে পিচাস বলো বা বাথরুমে বাড়ির ছাদে কিন্তু দুষ্ট জিন বাস করে। সে কিন্তু এই অনেক রকম মহিলা বলো, তারপরে কোনো খাবারের উপর বলো, মানে কি বলতো একটা আকৃষ্ট হয়ে না সেই জিনিসটার উপর লোভ দেয়। আর এইটা দিনের পর দিন যদি তোমাদের সাথে চলতে থাকে, একটা সময় গিয়ে তোমাদের শরীর সববার খারাপ হবে। হ্যাঁ, প্রতি কটা মানুষের শরীর কিন্তু খারাপ হবে, এই জিনিসটা কিন্তু ভালো না। তবে কিন্তু যে ছিল সে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি করেনি। তবে হ্যাঁ, সে যেই ছিল জানি না, সে কিন্তু যত সম্ভব তার অবয়বটাকে দেখে মনে হচ্ছিল কোনো মহিলার অবয়ব। সে শুধু এমনই জিনিস করতো যাতে বাড়িতে হাজবেন্ড, শাশুড়ি মা, শ্বশুর মশাইয়ের সাথে আমার ঝামেলা হতো। আমি জানি না সে মহিলাটা কে ছিল, আমার সাথে তার কি এরকম প্রতিশোধ নেওয়ার ছিল, সে এরকমই কাজ করতো যাতে আমার সাথে বাড়ির লোকের একটা মুখ কালাকালির ব্যাপার হয়। তো এটাই ছিল আমার ঘটনা। আমাদের দিদিভাই পাঠান, দিদিভাই বলেন সব থেকে বড় কথা আমার একটা জিনিস খুব খারাপ লাগতো, সেটা হচ্ছে আমি ওই বাড়িতে নতুন গেছি ঠিকই, কিন্তু আমি আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, হাজবেন্ডকে আমি বলতাম, তারা কিন্তু আমার কথা বিশ্বাস করতো না। এই জিনিসটা আমার সব থেকে বেশি খারাপ লাগতো। আর ওই যে আত্মা অবয়ব যেটা ছিল, সেটাকে ওই দোকানেরই যে ছেলেটি কাজ করতো, ছোট একটি ভাই 17-18 বছর বয়সী, ওর হাত ধরেই একজন পীর বাবার দরবারে আমরা গিয়ে পৌঁছই। ওই ছেলেটির হাত ধরে, ছেলেটি মুসলিম ধর্মের ছিল, ওই ভাইটি আমাদের অনেক হেল্প করে। ওই ভাইটি না নিয়ে গেলে হয়তো আমরা এতদিন দেখিনি, কোনো কিছু ছিল না। সিসিটিভি ফুটেজটা দেখার পরে আমরা বাড়িতে সবাই খুব ভয়ে ভয়ে থাকতাম, আতঙ্কে থাকতাম। যাই হোক, 1 মাসের মধ্যে সেই পীর বাবা আমাদের বাড়িতে আসেন, এসে পুরো বাড়িটা বন্ধন করেন, দিয়ে বাড়িতে অনেক কাজকর্ম করে দিয়ে যান। তারপর থেকে আমাদের ওই বাড়িতে আর কোনো রকম কিছু আর দেখা যায়নি। এখন আমরা ওই বাড়িতেই থাকি। তো যাই হোক, আজকের ঘটনাটা কিরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। এবার যাব আমরা 2 নম্বর ঘটনায়। অনেকদিন পর আমরা একটা ঘটনা পেয়েছি মাছ ধরাকে কেন্দ্র করে। অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করে বলো, দিদি ভাই মাছ ধরার ঘটনা দাও। ঘটনাটা আমি বলি, 2022-এ ঘটে যাওয়া, আজ থেকে প্রায় 2 বছর আগে 2022-এ ঘটনাটা ঘটে। 2022-এ ঠিক বর্ষার সময়। বলে দিদি ভাই, আমার বাবা আর আমি, আমাদের যে ভাইটি ঘটনাটা পাঠায়, সেই ভাইটি একজন কলেজ স্টুডেন্টস। ভাইটি বলে, আমার দিদি ভাই নামটা তুমি বলো না, আর ভাইটি থাকে বেহালায়। ভাইটি বলে, আমি আর আমার বাবা মাছ ধরতে প্রচন্ড ভালোবাসি, যেরকম আমার বাবা সেরকম আমি, দুজনে মাছ ছাড়া কিছু চিনি না। তবে আমার বাবা মাছ খেতে ভালোবাসেন, আমি মাছ কিন্তু খেতে পছন্দ করি না, কিন্তু বাবার সাথে মাছ ধরতে খুব ভালোবাসি। সেরকমই বর্ষার সময় আমার বাবা আমাকে বলে যে চল না মাছ ধরতে যাই। তো আমি যেখানটা থাকি বেহালায়, ওখানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় ঝিল আছে। ওখানে প্রায়শই প্রচুর মানুষ মাছ ধরতে আসে দিনের বেলাও। তো ওখানে অনেক সময় মাছ ধরার পার্শ্ব দেওয়া হয়। তো সেখানে আমরা ঠিক ওই সন্ধেবেলা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, বাবা আর আমি দুজনে স্কুটি করে যাই সেই ঝিলের ধারে। যখন যাই, বৃষ্টির কারণে ওই ঝিলের আশেপাশটা পুরো ফাঁকা, একটা লোকজন নেই, কেউ নেই। তো আমার বাবা আশা করেছিল হয়তো আমাদেরই মতো কেউ না কেউ যাবে মাছ ধরতে, কারণ ওখানে এমনি সময় মাছ ধরা হয়। তো সেরকম ভাবে গিয়ে দেখলাম কেউ নেই। আমার বাবা আমাকে বলল, নে তাড়াতাড়ি ছাতাটা খুলে একটা কোণ দেখে বসতো। আমি বাবাকে বললাম যে বাবা, এই বৃষ্টির মধ্যে কোথায় বসবে? বাবা বললো, দেখ না একটা ঝোপঝাড়ের ভিতরে বস। তা আমি বললাম ঠিক আছে। এবার যে ঝিলটা বিশাল বড়, ঝিলের যে ধারে কিন্তু বেশ আগাছালা, বন জঙ্গল পুরো ভর্তি। তো আমার বাবা বললো, বর্ষার সময় আমরা দুজনেই কিন্তু পুরো মাথা থেকে পা পর্যন্ত রেনকোট পরে আছি, গাম বুট পরে আছি, দেন বড় একটা ছাতা নিয়ে গেছি। সেই ছাতার তলায় বসবো, বসে আমরা আরামে মাছ ধরবো, বৃষ্টি যতই হোক অসুবিধা নেই। এমনিতে তো আমরা ভিজবই না, ছাতা না থাকলেও অসুবিধা ছিল না। সেরকম ভাবে
সবকিছু ছাতা ঠাতা সেট করে আমি আমার বাবা বসে আছি। অদ্ভুতভাবে ঘড়িতে তখন আনুমানিক 6:30 বাজে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড, বেশ অন্ধকার থেকে থেকে বজ্রঘাত সহকারে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার বাবা আমাকে বলল, কিরে একটুখানি আমাকে জল দে তো খাই। তো জল বলতে আমার বাবার সাথে আমি অনেকটা ফ্রেন্ডলি, তো আমার বাবা জল বলতে এখানে বোঝাচ্ছে অন্য কিছু, যেটা তোমরা বুঝতে পারছো। তা সত্যি কথা বলতে আমার বাবা আর আমি এতটাই নিজেরা বন্ধুর মতো, সত্যি কথা বলতে মনে হতো না ছেলে আর বাবা। তবে আমাকে বাবা কিন্তু কোনো সময় খেতে দিত না, তবে বাবার সামনে আমি সিগারেট কিন্তু মাঝে মাঝে ধূমপান করতাম। তো বাবা মানে কোনো কোনো সময় মদ্যপান করতেন। তো যেহেতু বর্ষাকাল, বৃষ্টির সময় ওরকম একটা ওয়েদার, মা কিন্তু এই জিনিসটা জানতেন না। তো বাবাকে আমি দিই, কারণ বাবা বাড়ি থেকে আমাকে ইশারা করে বলে দিয়েছিল একটুখানি বানিয়ে নিবি। সেরকমভাবে বাবা একটু একটু করে বোতল নিয়েই খাচ্ছে, আর আমার সাথে অনবরত কথা বলছে। আর আমার বাবা একটু ড্রিঙ্ক করলে কথা বেশি বলে, তো আমিও বাবার সাথে কথা বলছি। এই সময় হট করে একটা মাছ আমরা পাইনি, প্রচণ্ড জোরে ওই ঝিলের ঠিক আমরা যেখানটা বসে রয়েছি সামনেটা, ওখানে জলটা ঘাই মেরে উঠল। এত জলের একটা কলকল করে শব্দ হতেই আমার বাবা ভয় পেয়ে যায়, কারণ বাবা আমার থেকে অনেক অভিজ্ঞ, বয়সে উনি বড়, এত বছর ধরে উনি মাছ ধরছেন। আমি যখন ছোট ছিলাম, উনি আমার যে বয়স তার থেকেও ছোট বয়স যখন ওনার ছিল, উনি মাছ ধরেন। তো বাবা তখন বললো, বাবা কিরে জলের মধ্যে এরকম শব্দ, কিরে অন্য কিছু ব্যাপার নাকি? তখন আমি বাবাকে বললাম, বাবা হতে পারে আমরা যে ছিপটা ফেলেছি, হতে পারে কোনো বড় ধরনের মাছ, বৃষ্টি পড়ছে চলে এসছে। বাবা তখন বললো, না রে, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার, পরিবেশটা ঠিক ভালো লাগছে না। ওই বৃষ্টির মধ্যেও বজ্রঘাত সহকারে মুষলধারে বৃষ্টি পড়ছে, ওর মধ্যেও জোনাকি পোকার যে ডাক, সেই ডাক, ঝিঝি পোকার ডাক সমানে ডেকে যাচ্ছে, আর একটা লোক নেই। বাবা বলছে, আমার মনে হয় আজকে আসাটা ভুল হয়েছে জানিস, চ বাড়ি ফিরে যাই। আমি বাবাকে বললাম, বাড়ি যাবেন, চলো বলে আমার বাবা ঠিক ওই ছাতাটার ওখানটা, যে ছাতাটা আমরা মানে পুরো ওখানটা ছাতাটা টাঙিয়ে নিয়ে বসি, আমি তখন ওই নিচে যেখানে বসেছিলাম ওখানে একটা ছোট বালতি ছিল, যেটা চাপা দেওয়া, গাড়িতে করে নিয়ে যাই মাছ ধরে রাখবো বলে। ওই বালতি, বসার জিনিসগুলো গাড়ির পেছনে তুলে তুলে রাখছি। হট করে একটা অদ্ভুত ধরনের, বাবা আমাকে বললো, বাবু একটুখানি তাড়াতাড়ি কর, তুই গাড়িতে বস, ছাতাটা থাক। আমি না কিছু বিষয়টা বুঝে উঠতে পারলাম না। আমি শুধু বাবাকে বললাম, বাবা কেন? বাবা বললো, আমার দিকে ঘেটিটা ঘোরাস না, গাড়িতে বস। আমি গাড়িতে বসে পড়ি। ছাতাটা যে লাগিয়ে বসেছিলাম নরম মাটি ঝিলের পাড়ে, ওই ছাতাটা খুলতে দিল না। বাবার সাথে সাথে গাড়ির সামনে বসে আমাকে নিয়ে গাড়িটা স্টার্ট দেয়। আমি তখন বাবাকে বললাম, বাবা ছাতা রেখে দিয়ে এরকম করে বেরিয়ে যাচ্ছ, কি ব্যাপার? বাবা বলছে, গাড়িটা স্টার্ট দেওয়ার পর পিছনে তাকাবি। আমি বললাম, ঠিক আছে। বাবা যে গাড়িটা স্টার্ট দিয়ে কিছুটা গেছি, বাবা বলছে, পেছনে দেখ। পেছনে দেখছি সেই যে বড় ঝিলটা, মানে আমি তোমাদের বলছি আমার গা কাটা কাটা দিচ্ছে। ওই ঝিলের মধ্যে দিয়ে লম্বা একজন মানুষ, যার পা মানে কি বলবো, মানে দোতলা বাড়ির সমান, তার পা থেকে কোমর পর্যন্ত, তার শুধু পা থেকে কোমর পর্যন্ত দোতলা বাড়ির সমান, এত লম্বা কোনো মানুষ, এটা কি পসিবল? হতেই পারে না। পুরো বলছে পুরো ধবধবে, মানে এই হাঁটু পর্যন্ত সাদা যে ধুতি হয়, ধুতি জড়ানো, সাদা ধুতি, আর তার পাগুলো পরিষ্কার মোটা মোটা, বলে তার মুখ আমরা দেখতে পারিনি। সেই যে দৃশ্য, মানে জল থেকে হেঁটে হেঁটে ওদের দিকে আসছে, মানে ওরা তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ওদের দিকে জল থেকে হেঁটে হেঁটে আসছে, সেই জলের শব্দ, আর সেই যে পা ফেলছে, সেই জল যে ছিটকে উঠছে, সেই জল ওদের গায়ে, বৃষ্টির সাথে ওই জল ওদের পিঠে এসে পড়ছে। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার ভাবো ঘটেছে। মানে ওখান থেকে কোনো রকমে, মানে বলছে আমার বাবা গাড়ি হাই পিক আপ দিয়ে
গাড়ি চালাচ্ছে, গাড়ি কোনো মতে টানছে না, গাড়ি টানছেই না, মনে হচ্ছে এর থেকে গাড়ি ফেলে দিয়ে আমরা যদি নিজের পায়ে দৌড়ে ওখান থেকে যাই মনে হয় তার থেকে আরো জোরে গতিতে বেরিয়ে যাব। গাড়ি টানছে না, মনে হচ্ছে চম্বুকের মতো কেউ আমাদের গাড়িকে পেছন দিয়ে টেনে নিচ্ছে, আমরা গাড়ি বাবা টানতেই পারছে না। তখন আমার বাবা আমাকে বলে যে বাবু একটা কাজ কর তুই। আমি তখন বললাম কি? বলে জোরে জোরে রাম 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 বল। তখন আমি মানে বাবা যে এইগুলো আমাকে বলছে, আমি বাবাকে জড়িয়ে ধরে বসে রয়েছি, আর বাবা আমাকে বলছে বাবু পেছনে দেখ, মানে ওই যে অভয়কটা আসছে একটা দৈত্য, মানে সে কত দূরে আছে, আদৌ কি আমাদের সেদিন শেষ রাত। তো আমি ঘুরে তাকাতে পারছি না, কোনো মতন ঘুরে তাকাতে পারছি না। ওই যে দৃশ্য আমি একবার দেখেছি, যেরকম করে হোক মানে কি বলবো আমি, মানে রাম রাম যে মুক্তি উচ্চারণটা কোনো ভয়ের সিচুয়েশনে যদি পড়ো না, আমরা জানি রাম রাম এই নামটা উচ্চারণ করলে একটা সময় গা পুরো ভারী হয়ে যায়, তারপরে কিন্তু শরীর পুরো হালকা হয়ে যায়, প্রচন্ড সাহস আসে মনে। কিন্তু ওই যে একটা ভয়ঙ্কর সিচুয়েশনে তুমি যে ওই রাম রাম উচ্চারণটা করবে, ওইটা তোমার মুখ থেকে বেরোনোটাই সব থেকে ক্রিটিক্যাল ব্যাপার, ওইটা বেরোয় না। তো যাই হোক, ভাইটি অনেক কষ্টে বলছে, আমি বাবাকে জড়িয়ে ধরে মানে চিৎকার পাচ্ছি, রাম 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 করে চিৎকার পাচ্ছি, এতটা ভয়তে তখন আর কিছু নেই, মানে বলে না মৃত্যুর একটা মুখে গিয়ে শেষ সময়, মানে তখন মরো কি বাঁচো এরকম একটা ব্যাপার। যাই হোক, বলে যখন অত নাম নিচ্ছি রাম রাম করে, আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটাও কমলো, সাথে দেখলাম আমাদের গাড়ির যে স্পিড সেটাও নিল, আমরা বাড়ি এসে পৌঁছই। বাবা প্রচণ্ড বমি করে, মা সেদিন বাবাকে ধরে নেয় যে বাবা মদ্যপ অবস্থায় রয়েছে, বাবা এরকম মদটা কোথা দিয়ে খেলো, মা জিজ্ঞাসা করে, সেদিন মা সব কিছু জেনে যায় বলি। যাই হোক, সেইটা নিয়ে কোনো বড় মায়ের কাছে বকা খেতে হয়নি, কোনো প্রশ্ন হয়নি। কিন্তু আমার বাবা দীর্ঘ 3 মাস ভোগে, দীর্ঘ 3 মাস ভোগার পর আমার বাবাকে কিন্তু বাঁচাতে পারিনি, আমার বাবা মারা যায়। বাবা এতটা ভয় পেয়েছিল, বাবা না ওই দিনের পর থেকে মাছ খেত না, যে মানুষটা এত মাছ ভালোবাসতো সে মাছ খেত না, মাছের নামে ভয় পেত, রাতের বেলা দিনের বেলা ঘুমাতে পারতো না। জানি না, আমি তো দেখেছিলাম শুধু ওরকম হেঁটে আসতে, আমার বাবা আমাকে আগে থেকে বলছিল ঘেটি ঘুরি আমার দিকে দেখবি না, গাড়িতে বস। বাবা কি দৃশ্য দেখেছিল কি না দেখেছিল। 3 মাসে বাবা যতদিন বাঁচা ছিলেন, কোনোদিন বাবাকে আমি জিজ্ঞাসা করে তার সঠিক প্রশ্নের উত্তর পাইনি যে বাবা তুমি সেদিন কি দেখেছিলে, কি ছিল বা কিছু, ওই বিষয় নিয়ে কোনো কথা বাবার সাথে বলতেই পারিনি। বাবা সেই সুযোগটাই দেয়নি, আমরা বুঝতেই পারিনি যে বাবা এরকম ভাবে চলে যাবে। ঠাকুর বাড়ি, ঠাকুরের দৌড়, মুনিম বাড়ি, বড় বড় মন্দিরে কত পুরোহিত সবাইকে বাড়িতে আনি, সব জায়গায় যাই, কিন্তু আমার বাবার রোগ কেউ ধরতে পারিনি। আমার বাবাকে যেই তান্ত্রিকের কাছে নিয়ে গেছি, সবাই বলছে না ভয় পেয়েছে, ঠিক হয়ে যাবে। নানা রকম তান্ত্রিকের কাছে নানা রকম জল পোড়া, তেল পোড়া, সিঁদুর পরে দিয়েছে, তাবিজ পরে দিয়েছে, মাদুলি কবচ সব কিছু করেছি, কিন্তু 3 মাস পর হঠাৎ হঠাৎ আমার বাবা এমনিতে সুস্থ ছিল, কোনো রোগে ভুগছিল না, শুধু ভয় পেত, চিৎকার পারতো, মাছ খাওয়াটা ছেড়ে দিয়েছিল, একটু চুপচাপ একটু ভয়ে ভয়ে থাকতো, এমনি পুরো সাধারণ ছিল। কিন্তু 3 মাস পর হট করে কিছু বুঝতেই পারলাম না, বাবা রাতে ঘুমালো, সকালবেলা আর উঠলো না। সেই কান্নাকাটি, মা অনেক করে ডাক্তার কবিরাজি, তারপরও সব কিছু করানো হয় যে কেন এরকম হলো, কেউ সঠিক উত্তর আজ পর্যন্ত দিতে পারিনি। আমার বাবা কি দেখেছিলেন, আমার বাবার সাথে কি ঘটতো 3 মাসে, কারণ আমিও তো বাবার সাথে ছিলাম, আমার সেরকম কোনো ক্ষতি সেরকম কিছুই হয়নি। এই মাছ খেতে আঘাত গোড়াই ভালোবাসতাম না, আমি মাছ যেরকম অল্প অল্প খেতাম সেরকমই খেতাম, আমার কোনো রকম এফেক্ট হয়নি। একটা ভয় ছিল, ওই রাস্তা দিয়ে কোনো সময় যাতায়াত করতাম, দিনের বেলা ভয় লাগতো, এমনকি সন্ধ্যেবেলা অনেক সময় ওখান থেকে এসেছি, কোনো সময় কিন্তু আমার সেরকম ভয় লাগেনি বা কিছুই হয়নি। কিন্তু আমার বাবা জানি না 3 মাস ওরকম অসুস্থ থাকার পর ভয় হঠাৎ মারা যায়।
এটাই ছিল আজকে আমাদের দুটো ভয়ঙ্কর ঘটনা। তোমাদের দর্শক বন্ধু কেমন লাগলো? স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে অবশ্যই তোমরা ওই নাম্বারে আমাকে কেউ ফোন করো না। তোমরা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করার হলে অবশ্যই তোমরা হাই লেখো। তোমরা তোমাদের যে বক্তব্য আছে সেটা ওখানে কমেন্টসে করো বা ভয়েসে আমাকে পাঠাও, দিদি ভাই আমি তোমাকে এরকম ঘটনা বলতে চাই বা এরকম কিছু ব্যাপার আছে, যে কোনো বিষয় নিয়ে তোমরা আমাকে ওখানে বলো। আমি যদি বুঝি, যদি তোমরা কেউ এরকম ইচ্ছুক থাকো যে না আমি ঘটনাটা ফোনে বলবো, আমার অসুবিধা হবে কোনো কারণে টাইপিং বা ভয়েসে, তাহলে আমাকে বলবে, আমি তোমাদের নিজে থেকে কল করে নেবো। তোমরা কেউ কল করো না, কারণ তোমরা অনেকেই আছো কল করো, আমি রিসিভ করতে পারি না। তোমাদেরকে এই কারণে আমি বলছি আমাকে কল করো না, কারণ তোমাদের কাছে হয়তো কোনো ঘটনা আছে, কল করে না পেলে তোমাদের মনে হয়তো কোনো নেগেটিভ চিন্তাধারা আসতে পারে, কিন্তু ওই ফোনটার কাছে আমি সবসময় থাকি না। ওই ফোনটা আমি চেক করি, কারণ আমার দুটো চ্যানেল চালাতে হয়, আমার শুটিংয়ের কাজ করতে হয়, দেন আমার সংসার সামলাতে হয়। তার জন্য আমি তোমাদেরকে বারবার বলি, আমি কিন্তু ফোন চেক করি 3বার করে, ঠিক আছে? তোমরা আমাকে ফোনের মাধ্যমে জানিয়ে দাও, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। আর অবশ্যই ঘটনা পাঠানোর আরেকটি মাধ্যম বলে দিচ্ছি, সোনা বৈশাখ 14 হচ্ছে আমার ইনস্টা আইডি। ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে আমাকে ঘটনা শেয়ার করে দাও। আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা আছে, চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু বলবো ঘটনাগুলো কেমন লাগলো, ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে, খারাপ লেগেছে, কোন ঘটনাটা ভালো লেগেছে, ভয় লেগেছে, অবশ্যই কমেন্টসে জানাবে। একটা করে লাইক করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।